হাসিনা যদি ফেসিবাদী হয়ে থাকে, শেখ হাসিনা যদি স্বৈরাচার হয়ে থাকে, শুধুমাত্র বাজে নির্বাচনের কারণে হয়েছে। বরাবরই বাজে নির্বাচনে যারা নির্বাচিত হয় তারাই পরবর্তীতে মনস্টার হয়, তারাই পরবর্তীতে ফেসিবাদী হয়। প্রশ্ন হলো, বাজে নির্বাচনের জন্য শেখ হাসিনা হয়েছে তা কিন্তু না। আবার একটা জিনিস বুঝে, বাজে নির্বাচনে যারাই আসে তাদের রেকর্ডটা এটা বলে তা হোক, কিন্তু আমি আপনাকে বলতেছি 24-এর আন্দোলন কিন্তু শেখ হাসিনা বিরুদ্ধে হয়নি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। একদিনও ভারতের আধিপত্যের বিরুদ্ধে হয়নি। আপনার একদিনও ভারতের আধিপত্যের বিরুদ্ধে হয়নি। আমি এক একটা বলি। 71 হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, আর 24 হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ক্ষমতা পরিবর্তনের জন্য। একদম হাসিনা তুই কবে যাবি? আমি এক এক করে সাজেল ভাই, আপনার কথা আমি ধরে নিলাম। আমার কথা হলো যে আপনি 8-এর নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, 14 নির্বাচন 8-এর নির্বাচন নিয়ে প্রশ্ন কে নাই, কারাক্তার বলেন, প্রশ্ন আছে। 8-এর নির্বাচনে কেন খালেদা জিয়া সেদিন গেলেন? তার সন্তান, এটা যদি এখন বলি, তার সন্তানের জীবন বাঁচানোর জন্য। আমি এক এক করে বলি, আমি আপনি শেষ করতে দিলাম। 8-এর নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, 14 নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, 18 নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, ইভেন 24-এর নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। এখন প্রশ্ন হলো, তার ফলেই বাংলাদেশ এতখানি একটা বড় ধরনের ফেস্টিভালের আন্ডারে গিয়েছিল। আপনারা যদি বলেন যে এই সার্বিক বিষয়, আপনি আপনার মতো টার্ম ব্যবহার করতে পারেন, আপনার মতো বলতে পারেন, এই সার্বিক বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করে যে সরকার গঠিত, সেই সরকার যদি আরেকটা বাজে নির্বাচন করে কাউকে নির্বাচিত করে, আর আপনারা বিরোধী দল হিসেবে যদি সেটাকে মেনে নেন, তাহলে একই দোষে আপনারা দুষ্ট না? হ্যাঁ, আপনার এই কথা ইনডিরেক্টলি তাই বোঝা যায়, কিন্তু সরাসরি। আর আপনি যে কথাটা বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো জাতীয়তাবাদী তো তার প্রতিবেশীর বিরুদ্ধে, জাতীয়তাবাদ মানে তো এক জাতি থেকে আরেক জাতিকে আলাদা মনে করা, মানে বাংলাদেশি জাতীয়তাবাদ নিঃসন্দেহে ভারত থেকে নিজেদেরকে আলাদা মনে করে, তাতে কোনো সমস্যা নেই। এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে, চলবে। কিন্তু 5 আগস্টের আন্দোলন সরাসরি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বক্তব্য হয়েছে কোথাও? আচ্ছা, আপনাকে বলে দিই, প্রথমে আমার ভাইও জিজ্ঞেস করলো 5 তারিখে, তাহলে আমরা বোধহয় বধির হয়ে গেছি। 5 তারিখে বোধহয় রামপুরাতে হিন্দি ভাষাভাষীর কথা শুনতে পাওয়া গেছিল। দুটা প্লেন ইন্ডিয়ানরা এখান থেকে চলে গিয়েছিল। কয় তারিখে? 5 তারিখ সন্ধ্যাবেলা। এটাকে আপনি শুনেছেন? আমার এই ভিডিও ক্লিপ এখন আছে, এখনো ভিডিও ক্লিপ আছে, এবং তাই যে শর্ট ফিল্ম তৈরি হচ্ছে। আপনাকে বলে দিই, আপনাকে গণমাধ্যমের ভিডিও ক্লিপ তো তৈরি করা হয়নি। আপনি এবার আসেন, গুম কমিশনের রিপোর্টে আসেন। গুম কমিশনের রিপোর্টের পর বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্ট, কোন দেশের নাম আছে? ইন্ডিয়া ছাড়া আর কার নাম আছে? আমার ভাই এবার বলুক যে তাহলে বিডিআরের যে রিপোর্টটা হয়েছে, সেই রিপোর্টটা হচ্ছে ঠিক না। সেই রিপোর্টে আছে কি, ভারতের সৈন্য এসে দেশে আমার বিডিআরকে হত্যা করে গেছে। আমার ভারতীয় সৈন্য এদেশে এসে হত্যা করে গেছে। কি বলবে ভাই? বলবে যে এটা মিথ্যা কথা। আপনি কেন ওটা আবার রিভাইজ করতে চান? আপনি এখন একটা কথা বলেন যে বৃহত্তর স্বার্থে যদি একটা জিনিস বলি, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, আর বাংলাদেশে দ্বিতীয়বার কোনো মনস্টারের জন্ম হবে না। আমি একটা জিনিস ভেবে নিলাম যে ধরেন 13 সালে কেন ইলেকশনে যেতে চাওয়া হয়েছিল, আর 13 সালে যখন ইলেকশনে যেতে চাওয়া হলো, কেন যেতে চাওয়া হলো? 2008 সালের ইলেকশনে কেন খালেদা জিয়া গেলেন? যখন জানেন যে সে হেরে যাবেন, সে জানেন যে তাকে 30টার বেশি সিট দেওয়া হচ্ছে না, তাকে 30টার বেশি সিট দেওয়া হচ্ছে না, তিনি মেনে নিয়ে 13 সাল পর্যন্ত ওয়েট করলেন কেন? বিকজ ওই সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে আপনারা নির্বাচনে যান বা না যান কোনো সমস্যা নেই, আমরা নির্বাচনে যাব। আচ্ছা, এই কথা যদি কেউ দেখাতে পারে, এটা আজকে তো নতুন করে শুনতেছি, তখন কি জামাত ইসলামে কেউ কাউকে ঝুলে মাথা ভেঙে দিছিল? কারো সন্তান মৃত্যু মুখে, 2টা সন্তান, একটা মা, কার জন্য আপোষ করছিল? না, তখন আপোষের প্রশ্ন ছিল না। আমার কথা আগে আমার তখন আমার একদম আমি বলি, আপনি নির্বাচনের ঘোষণা দিবেন যখন দুইজন বাইরে যাওয়ার পরেই তো এই ঘটনা। এক এক করে বলবে, একটা সারিয়ার কিছু কিছু বিষয় নিয়ে একটু মানে সাক্ষী হিসেবে বলতে হয়। ওই সময় আমরা যেহেতু বিএনপির নিউজগুলো কভার করি, সাংবাদিক হিসেবে কভার করতে হয়েছে। ওই সময় যেদিন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে বের হয়ে যায়, এরপরে এই তথ্যগুলো কিন্তু রেকর্ডেড থাকে না। এই তথ্যগুলো কখনো মানে আমরা রেকর্ড থাকে না, ইয়ে করতে পারি না। ওই সময় যখন ওই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি চেয়ারপারসনের সাথে জামাত নেতাদের বৈঠক হয়, তাকে ওখান থেকে নিশ্চয়ই লোকজন পাশাপাশি থাকে, আমাদের কাছে খবরটা আসে যে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচনে যাব। বিএনপি চেয়ারপারসন তখন বলেছেন যে আপনাদেরকে দেবে 3টা বা 2টা, বিএনপিকে দেবে 28টা থেকে 30টা।
তখন জামায়াত ইসলাম বলছে যে আমরা নির্বাচনে যাব, আপনারা যান কি না যান। আমি যদি এখন আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি ওই সময় লেখেন নাই কেন, লেখা যায় না। না অনেক কিছু যেমন লেখা যায় না, এই আপনার উত্তরে দিয়ে দিলাম 2026 সালের ইলেকশনে এই কেন বয়কট করা হয়নি, অনেক কিছু লেখা যায় না। ঠিক সেরকম আপনাকে বলে দিই, আপনি 86 সালে জামাত ইসলাম যায়নি ইলেকশনে, বিএনপি বয়কট করেনি? হ্যাঁ করছে। তাহলে 2008 সালে কেন বয়কট করেন? আপনার কথা যদি, আপনার ভাষণটা যদি ঠিক হয়ে থাকে, আমি বলতেছি না আপনার ভাষণ ঠিক না, কিন্তু আমার কাছে যা আমার লেখাপড়া যতখানি জানা, সেই সময় জামাতে ইসলাম বা জামাতে ইসলামের টার্গেট ছিল যে তারা সেকেন্ড লার্জেস্ট দল হিসেবে এটা কোনোদিনই হবে না। কারণ জামাত ইসলাম জানতো যে এখানে কি হচ্ছে, প্রণব বাবু যে সবকিছু করতেছে, এটা হচ্ছে একটা ইউটোপিয়া, এটা একটা নতুন গল্প, এটা একটা নতুন খোরাক। আওয়ামী লীগ জামাত ইসলামকে পুনর্বাসন করবে, বিরোধী দল হিসেবে থাকতে দিবে, এই চিন্তায় করে জামাত ইসলাম করেনি, এটা করবেও না কোনোদিন। যেমন আজকে বিএনপি যেমন ভাবতেছে ভারত তাকে কোলে নিয়ে থাকবে, জীবনেও থাকবে না। ভারত হচ্ছে, শোনেন আপনি একটা জিনিস বলি, ভারত হচ্ছে বিএনপি এবং এরপর টাইম দিয়ে সারা ভাই আমি আপনাকে মাঝখানে একটা বলে যে অনেকগুলো গল্প আছে যেগুলো আসলে আমি বললাম না, অনেক সময় গল্পগুলো আমরা শুনি, আমরা আলোচনা করি, ক্লাবের প্রেস ক্লাবের টেবিল আলোচনা হয়, ডিআরও টেবিল আলোচনা হয়। এমন কথাও এসছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে ইসলামী দলগুলোর বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে, তাদেরকে ডোনেশন দেওয়া হয়েছে, অনেক অনেক হুজুরের মাদ্রাসায় ডোনেশন গেছে। এই গল্পগুলো তো আসলে লেখা যায় না। কাওমি মাদার দিছে না, হ্যাঁ দিছে, কিন্তু সেটা কি জামাতে ইসলামের নেতাদের রক্তের উপর থেকে? তো এইরকম গল্প আছে, এরকম না জামাত ইসলাম তো সেই সময় যদি না জামাত ইসলাম যদি আপোষই করতো, তাহলে তাদের নেতৃবৃন্দ তো ফাঁসি হতো না। কোন কথা? আওয়ামী লীগ সব জায়গায় ঢোল বাজাচ্ছে এই বলে যে এটা হলো ভাগ বাটোয়ারার নির্বাচন, যেখানে আপনি বলতেছেন জামাত আমি ফেল করছে, সারিয়ার ভাই বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী ফেল করছে। আপনারা সমঝোতা করে মোটামুটি যাকে যাকে পাশ করানো দরকার ডক্টর ইউনূসের সঙ্গে টেবিলে বসে পাশ করিয়েছেন। আপনার কথা কিন্তু এটা প্রমাণিত হয়? আমার কথা এটা প্রমাণিত হয় না। বলেন তাহলে। ওকে, শুধুমাত্র জামাত আমি ফেল করছে না, আমি সেটা বলতেছি না। যদি আমি বলতেছি ওনার কথা যদি সত্য হয়, সেটা ক্ষেত্রে প্রসঙ্গে বলতেছি, উনি এটাকে কোশ্চেনেবল করতেছে, আমি সেই প্রসঙ্গে ওনাকে একটা কাউন্টার পয়েন্ট দিলাম। শুনেন, এখন ঘটনা হচ্ছে ধরেন উনি রিজওয়ানা হাসানের বন্যার কথা বলছে না, এটা কথাটা একদম প্রেমিক বক্তব্য। সরি, সৈয়দ রেজওয়ানা হাসান, দুঃখিত নামটা ভুল হলো, যাই হোক নামটা ভুল হলো, দুঃখিত। যাই হোক, এই নামটা কথাটা একটা ফেব্রিকেটেড করে ওনারা এটাকে বাজারে ছাড়ছে। উনি একটা কথা বলছে, কারণ একটা গোষ্ঠী ডিপ স্টেট মিলে একটা গোষ্ঠী চেয়েছিল যে বাংলাদেশে ইলেকশন না হোক। বাংলাদেশে ইলেকশন যদি না হতে পারে, তাহলে একটা এক্সট্রিম রাইটিস্ট এখানে উত্থান হয়। সেই উত্থানের পার্ট হয়তো বা আমাদের মতো শারীর কবির ভাইরা বা ওনারা এটাকে চায়। এই কারণে ওনারা এই কথাটাকে কোটেডটাকে মিসকোটেড করে ওনারা এটাকে বাজারে ছেড়েছে। দেখুন, এখানে আরো অনেকগুলো কথা বলেছি, উনি এসালামের কথা আনলো না। আমি এবার একটা জায়গা মতো হাত দিতে চাই। শোনেন, আপনি ইসলাম ব্যাংকের ওয়েবসাইটে ঢোকেন না, এখানে বায়াতুশ শরীফ লেখা আছে। বায়াতুশ শরীফে আপনি মানে হয়তো ফান্ড দিতে পারবেন বা ফান্ড দিতে পারবেন, এই যে একটা কোটে লেখা আছে। বায়াতুশ শরীফ কারা জানেন? এটা পীর। এখানে জামাত এবং হচ্ছে কি এসালামের একটা কমন নেক্সাস আছে। কারণ হচ্ছে কি এসালাম এই পীরের ভক্ত, জামাতও এটার ভক্ত, সে কারণে এখানে একটা নেক্সাস তৈরি হয়েছে। এখানে বারবার এসালামের কথা ওরা আনে, বুঝছেন? এটা কিন্তু শেয়ার করবেন না। কেন আপনি এখন ঢুকে দেখেন ইসলাম ব্যাংকে, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এখানে। সুতরাং এই যে কথাগুলো বলে ওনারা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা হয়েছে, তারপরে এই যে ইউর বক্তব্য নিয়ে প্রত্যাখ্যান করতেছে, যেখানে একটা রিকগনাইজড ইলেকশন। সুতরাং ওনাদের ধান্দা হচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল তৈরি করা এবং অস্থিতিশীল করে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে, যেখানে ব্রুটাল মেজরিটি জনগণের ভোটে নির্বাচিত, সেই নির্বাচিত গভর্নমেন্টকে হটানো। এই ছাড়া ওনাদের আর কোনো ধান্দা নাই, দুর্বিসন্ধ কিছু নেই। আর কথা শোনেন, উনি বারবারই বলে যে তারেক রহমানকে ভারত নাকি ক্ষমতা বসাইছে, আনন্দবাজার রেফারেন্স দেয়, এই রেফারেন্স দেয়, সেই রেফারেন্স দেয় 1000 কোটি টাকা। নানামুখী গল্প, চতুর্মুখী গল্প। শাহরিয়ার ভাই খুব ভালো ব্যারিস্টার, খুব ভালো কথা বলে। 10% হচ্ছে সত্য কথা, 80% হচ্ছে প্রপাগান্ডা, আর 10% হচ্ছে আবেগ মিশ্রিত কথাবার্তা। এমন সুন্দর করে এটাকে কোটেড করে বলবে, মানে আপনার কবি সাহিত্যকে ফেলে দেখান যে কথাটা ভুল, কবি সাহিত্যকে ফেল, প্রমাণ দেখান না, প্রমাণ দেখান। তাহলে ভারত কি হেল্প করতে বলেন? 2008 সালের ইলেকশন কি, এই যে ইউ রিপোর্ট দিয়েছে খুবই ফেয়ার হয়েছে। 2008 সালের ইলেকশন ফেয়ার হয়েছে, আপনি মানেন? আপনি তো একটু আগে বললেন যে আপনি তো আবেগ দিয়ে নেন, আপনার ইউ দিছে, ইলেকশন অবজারভেশন মিশন ইন 2008 বলছে খুবই ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। আপনি তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন 30টা সিট পাইছেন, স্বীকার করেন? আপনি স্বীকার করেন কি করেন? আপনি আগে বলেন না কেন রে ভাই? 2008 সালের ইলেকশন মেকানিজম হয়নি। আর যে প্রণব মুখার্জি তার বইতে যেটা লিখছে সেটা ভুল লিখছে প্রণব মুখার্জি। আচ্ছা, ওনার টাইম শেষ করুক। আচ্ছা, মানে এই যে ইউ যে এটা আসলো এবার নির্বাচন পরিচালনা কমিটির ক্ষেত্রে, যে তারা যে পর্যবেক্ষণটা করলো, সেই পর্যবেক্ষণে তো শুরু থেকেই ইউ একটা
খুব রিকগনাইজেবল আছে। এখন দেখুন বাংলাদেশের ইলেকশন না কেন, আপনি যদি ভারতের ইলেকশন বলেন, আপনাদের ইউএস এর ইলেকশন বলেন, কোনোটাই 100% ফেয়ার হয় না, কোনোদিন হয় না, 100% ক্রেডিবল করা সম্ভব না। কিন্তু মোটা দাগে এই ইলেকশনটা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কিছু কিছু জায়গায় কারচুপির অভিযোগও আছে, কিছু কিছু সত্য। এবং আমি আপনাকে বলি, উনি যে চ্যালেঞ্জ করতেছে, তাতে আমিও আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করলাম, আপনি এটা করে দেখেন না কেন। এই কথার প্রসঙ্গে আমি কথাটা বলেছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে কি, ধরেন আপনারা এই ইলেকশনটাকে কেন রিকগনাইজ করতেছেন না? এখন উনি বলতেছে যে, উনি কিন্তু বলছে, আপনি যখন ওনাকে উদাহরণ দিলেন যে আপনি নর্দমার মধ্যে বসে আপনি সুগন্ধ খুঁজছেন কিনা, ওনারা কিন্তু বলতেছে যে আমরা এর বিনিময়ে শুধুমাত্র জুলাই সনদকে পাস করার জন্য, ওনাদের টার্গেট ছিল ক্ষমতা না, কিন্তু জুলাই সনদকে পাস করানোর জন্য, তাই তো? ওনার কথা তো সেটা প্রমাণিত হয়। তার মানে দেখুন, জুলাই সনদটা স্বাক্ষরিত জুলাই সনদের পাস করানোর ব্যাপারে তো কার কোনো আপত্তি নেই, এটা তো আপত্তি হবেই। এবং আজকে জুলাই সনদের ব্যাপারে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন হবে বা এটা যে মানে বাংলাদেশে অ্যাপ্লাই হবে, সেটা ব্যাপারে তো কারো আপত্তি নেই, আপত্তি আছে নাকি? কবে ভাই, কবে হবে? 30 দিনের মধ্যে। তাহলে কনস্টিটিউশন বলতেছেন কনস্টিটিউশনের মধ্যে 30 দিনের মধ্যে করতে হবে, করলেন না কেন? 180 দিন বলছেন, 30 দিন না 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 না, গণভোট যতগুলো অধ্যাদেশ সেটা তো করতে হবে 30 দিনের মধ্যে। আপনি তো কনস্টিটিউশন বলতেছেন, কনস্টিটিউশনের কথা কি আপনি আমাকে বলেন যে কনস্টিটিউশনে কি আছে? ডিপ স্টেটের সঙ্গে কাজ করে কিংবা ভারতীয় পত্রিকার উদাহরণ দিচ্ছেন যে এস আলমের বিষয়টা, বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরে যারা বড় ধরনের সংকট তৈরি করেছে, দুর্নাম করছে রাষ্ট্রের, তাদের প্রত্যেকের সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের সঙ্গে সম্পর্ক ভালো। এটা রিজনটা কি? প্রথম জিনিস হচ্ছে ব্যবসায়িকের কোনো ধর্ম নাই, ব্যবসায়িকের কোনো ধর্ম নাই। এই কথা আমি এর আগেও বলছি, আমার উপর ব্যবসায়িকরা খুব খ্যাপা। যেমন আমি বলছিলাম, সবচেয়ে বেশি সর্বনাশ করছে যে লোকটা বলছিল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তাকে দেখছিলাম তারেক জনাব প্রধানমন্ত্রী যখন গেট দিয়ে ঢুকতেছে, উনি পারলো না তো ওখানে, মানে ওটা যদি পানি হতো তাহলে উনি ড্রাইভ দিয়ে দিত। উনি সবাই হুড়মুড় করে দিয়ে তার হাত ধরার জন্য প্রতিযোগিতা, হামিম গ্রুপের মালিক। সো এই যে ভুল পাল্টানা, এটার কথাটা কে বলে? এটার কথাটা দেখেন আমাদের জায়দানে শফিকুর রহমান সাহেব কি বলছে। আজকে আমাদের দেশে কোনো মিডিয়ায়, যে আমরা অনেক সময় বলি না মিডিয়া উইজনের বোর্ড কেন করা উচিত, প্রতিটা মিডিয়ার পিছনেই কোনো না কোনো গ্রুপ আছে ভাই। বড় গ্রুপ ছাড়া আমাদের দেশের মিডিয়ার চলা অসম্ভব, আমি যত কথাই বলি। এখন হামিম গ্রুপের টিভি চ্যানেলের নাম কি? চ্যানেল 24। আর চ্যানেল 24 রে আমি যে হামিম গ্রুপকে বাস দিচ্ছি, সে আর পরের দিন ডাকবে? জীবনেও ডাকবে না, ডাকেনি। যেদিনই যে আমি এই কথা বলছি তারপর থেকে আজ পর্যন্ত আর ডাকেনি। কি বলছে আমি পরে দেখেন, আবার মেঘনার কথা বলছে যে মেঘনার প্রথম কাজ হচ্ছে দুবাইতে তার অফিস আছে, সে আন্ডার ইনভয়েসিং করে, ওভার ইনভয়েসিং করে, এবং তার জন্য যে সরকার আসবে তাকে যা যা দেওয়া দরকার, যা যা দেওয়া দরকার তাই দিবে। এই কথা বলছি যেদিন আমি 71 টিভি, তারপর থেকে 71 আমাকে ডাকে না। তার মানে কি? এই বিজনেস উদাহরণ দিয়ে দিলাম আপনাকে যে বিজনেসম্যান বাংলাদেশে, আমরা আমাদের বিরুদ্ধে সমালোচনা করলে আমি বলতেছি আমাদের দেশে বিজনেসম্যানরা কেন, আমাদের দেশে বিজনেসম্যান হাতে গোনা ভাই। আবার একটা জিনিস বুঝেন, আমাদের দেশের যে বড় বড় গ্রুপ তা কিন্তু হাতে গোনা। আজ পর্যন্ত গত 55 বছরে আপনি বিজনেসকে এক জায়গায় নিয়ে আসতে পারেননি। কিসে নিয়ে আসতে পারেননি? অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসতে পারেননি। আপনারা এখানে গ্রুপ কয়টা? হাতে গুনে বলে দিতে পারবেন। 20 কোটি লোকের 20 কোটি লোকে 20টা বড় গ্রুপ নেই। আপনি যা যা আছে সব গার্মেন্টসের গ্রুপ, 5টা গার্মেন্টস মিলে বলে গ্রুপ হয়। আর গ্রুপ অফ বিজনেস মানে ডিফারেন্ট টাইপ অফ বিজনেস থাকতে হবে। আপনি আমাকে দেখান সিটি, মেঘনা, এই দুইটা গ্রুপ বাংলাদেশে তেল, চিনি সব কিছুর 90% যোগান দেয়। আপনার সরকারের কি প্রতিষ্ঠান আছে? সরকারের কি আছে? সরকারের টিসিবি আছে। বললাম সে টিসিবি সহ সয়াবিন তেল কেনে এদের কাছ থেকে। সেই জন্য আমি বললাম যে কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এস আলম এটা ছিল না, এস আলম এই জায়গায় ছিল না। হাসিনা ভাবলো যে এমন ভাবে নিয়ে যাবো, হাসিনা এই কথা বলে ফেলছে, আমি চলে গেলে 3 দিনে এরা কেউ দেশ চালাতে পারবে না। সেজন্য সে ভাবছে যে সব টাকা নিয়ে যে, তাই 3 কোম্পানির হাতে দিয়ে দিল, বেক্সিমকোর, কারা, আর এস আলমের হাতে, আর কে কর্নেল সাহেবের হাতে, কারণ গোপালগঞ্জের উনি হচ্ছে ওনার কাছের লোক, সামিট গ্রুপ। এই 3 জনের হাতে উনি পুরো টাকাটাই দেশের দিয়ে দিল। এস আলমকে কেন পছন্দ করলো? এস আলমকে কেন পছন্দ করলো? এইখানে একটা জিনিস আছে। এস আলমকে ওনার কাছে নিয়ে গেল কিন্তু ভূমিমন্ত্রী, আর ভূমিমন্ত্রীর কাছে তার একটা বিরাট দায়, ভূমিমন্ত্রী বাবার কারণে, আক্তারের কারণে। সেজন্য মহিউদ্দিনকে সাইড করে দিল। আক্তারকে যদি ওখানে রাখতে হয় তাহলে মানে সাইফুদ্দিনের বাবা নাম হচ্ছে আক্তারুল আলম,
সো আখতারুজ্জামান বাবু সরি, সো আখতারুজ্জামান বাবুর ছেলেকে যখন এখানে নিয়ে আসলো তখন সে এস আলমকে একটা জিনিস দিল, যে এস আলম বললো যে আমি এটা পারি। এবং এখানে একটা জিনিস বলে দিই, কিভাবে এই 6টা ইসলামী ব্যাংক দখল হয়েছে সেটা বোধহয় আমরা সবাই জানি, না এটা জানি, এটা সবাই জানি, এবং রাতারাতি কিভাবে দখল হয়েছে। এবং একটা জিনিস আমাকে বলেন, গত 18 মাস, কিন্তু একটা অভিযোগও তো আছে যে এস আলম ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইতিপূর্বে জামাত ইসলামের আদর্শিকভাবে যেগুলো প্রতিষ্ঠান ছিল সবগুলোর সঙ্গে ইসলামের সম্পৃক্ততা ছিল। তো এখন একটা আপনি আমাকে বলেন 2009 সালের আগে এস আলমের কি ব্যবসা ছিল? এস আলমের সুগার মিল 18 সালে তৈরি, এস আলম এডিবল ফ্যাক্টরি 19 সালে তৈরি, এস আলমের, আমি যদি এস আলম একদম বলি 13 সাল থেকে এস আলমের জার্নি শুরু, সব নামমাত্র কোম্পানি, 16 সালে সব কোম্পানি এক্সিকিউট, 16 সালে হচ্ছে ইসলামী ব্যাংক দখল। ইসলামী ব্যাংক দখল করার পরে তার এই ফুলে ফেটে ওঠা এবং এই হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল, এবং এই টাকাটা নিয়ে কোথায় গেল? আপনি একটা জিনিস দেখেন, দেশে কিন্তু থাকলো না। সবচেয়ে তাজ্জব বিষয়, আপনি জানেন যে এই বলে দিচ্ছি দেশের সামনে, এস আলমের সুগার রিফাইনারিতে কোনো সুগার রিফাইন হতো না, সে র সুগার নিয়ে এসে খোলা বাজার বিক্রি করে দিত। এটা জানানো হয়েছে, এবং জানানোর জন্য দেশবন্ধু রিয়েলি তারা কি করত, তারা এই র সুগার থেকে সুগার তৈরি করতো, সেই জন্য দেশবন্ধুর বন্ড লাইসেন্স বাতিল করে দিল সেই সময় শেখ হাসিনা, যাতে একটা ভালো একটা সুগার মিল অসুস্থ হয়ে যায়। এগুলো দুঃখের কথা। কেন বললাম যে এগুলো কোনো জায়গাতে ইউনূস সাহেব হাত দেননি। ইউনূস সাহেব তার গ্রামীণকে বাঁচানোর জন্য 18 মাস কোনোভাবে কাটায় দিয়ে চলে গেল। এখনো সেই প্রশাসন, এখনো সেই এখনো সেই কাঠামো। না, সবাই তো অভিযোগ করে যে ইউনূস সরকারের সাথে ইসলামপন্থীদের একটা বড় ধরনের যোগাযোগ ছিল। ছিল কিরকম সেটা তো প্রকাশ পেয়ে গেছে। আমি একটা কথা বলি, আমাকে একদিন বলতেছে যে সব ভিসি তো জামাত ইসলামের। আমি বলি ভিসি দেখে আপনি ইলেকশন করবেন নাকি? ইউনিভার্সিটি ভিসি দিয়ে কি ইলেকশন করবে? উপদেষ্টাদের মধ্যে জামাতপন্থী লোক ছিল না? একটা যদি থেকে থাকে তাহলে শোনেন, সবসময় নাম আসছে কার? ফাজুল করিমের নাম আসছে, ফাজুল করিম সাহেবের নাম আসছে না, বলে দিচ্ছি, ফাজুল রেজওয়ানা আর হচ্ছে শুভ্র জামাতপন্থী। এটাই তো নাম আমি সবসময় শুনে আসছি। সে রেজওয়ানাই বললো যে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। ফাইজুল কবির তো কোনোদিন কোনো যাকেই নি তাকে কোনো, ওই যে উনি আবার বলছে কিন্তু কিচেন একটা ক্যাবিনেট ছিল। আপনি আবার খেয়াল করে দেখেন, ক্যাবিনেট মধ্যে আর কি ছিল? কিচেন ক্যাবিনেট। তো কিচেন ক্যাবিনেটের সদস্য কোন জামাত ইসলামের লোকটা আমাকে দেখান তো। আপনি আমাকে বলেন, বরং কি হলো, আপনি তো ফেব্রুয়ারি মাসে 2025 সালে বিক্রি ওনাদের মন্ত্রী বললো ট্রফি দিয়ে আসছেন, এটা তো ওনাদের মন্ত্রীরই কথা। বিএনপির মন্ত্রী সংসদের দ্বারা বলতেছে ইউনূস সাহেব ট্রফি দিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ফেব্রুয়ারি মাস 2025 সালে। ইলেকশন হবে বলছে, এটা গ্যারান্টি 5 আগস্টের যে আন্দোলনের জন্য। আর যদি 5 আগস্টের আন্দোলন, তাহলে আবার এবার ফিরাই দিই। স্পিকার সাহেব কি বলছে যে গণভোটে খালি রাজি হলাম, খালি ইলেকশনটা দেখ, বলছে না বলেনি? এই স্পিকার সাহেবই বলছে, হাফিজ সাহেব। সেদিন যদি আমরা এটা রাজি না হতাম তাহলে ভোট দিত না। তার মানে হচ্ছে দে ডিড নট ওন দিস। কেন করে না? কারণ যাকে ওই যে দস্তখত দিয়ে আসছেন, যেটা করলে তো আর এই দেশে ইন্ডিয়ার আধিপত্যবাদ চলবে।